সিলেটের ইতিহাস ঐতিহ্য আর আমরার বাপদাদাদের কথা তুলিয়া ধরার অনুসরণ নাম হইল মায়ার সিলেট। দর্শক, আজকে মায়ার সিলেট অনুষ্ঠান তনে আপনাদের স্বাগত জানাই আর আমি আব্দুর রশিদ। এটি এনটিভি ইউরোপের একটা নিয়মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানও আমরা বৃহত্তর সিলেটর ইতিহাস ঐতিহ্য, গ্রামগঞ্জ, বৃহত্তর স্থাপনা, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমরা সিলেটের বর্তমান অবস্থা বিলাতর মানুষের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলিয়া ধরার চেষ্টা করি। দর্শক, আজকে আমরা দেখমু সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ এলাকার বিখ্যাত একটি এলাকাটি হইল ডাহা দক্ষিণ। গত অনুষ্ঠানও আমরা এই ডাহা দক্ষিণের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকেও আমরা ডাহা দক্ষিণ তথা এর আশেপাশের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলকা কথা না বাড়াইয়া আজকে দেখে গিয়া আমরা আজকের অনুষ্ঠানের প্রথম ভিডিওটা। প্রাচীন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এক জনপদর নাম ঢাকা দক্ষিণ। ধর্ম, রাজনীতি, মুক্তিযুদ্ধ বিভিন্ন কারণে ভারতীয় উপমহাদেশের ইতিহাসও এক গুরুত্বপূর্ণ স্থান দখল করিয়া আছে 32 কিলোমিটার আয়তনের নদী, পাহাড়, টিলা বেষ্টিত এই ইউনিয়নটা। ইতিহাস গাঁটিয়া জানা যায় মুঘল আমলেও বর্তমান গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার রাজস্ব আদায়, উসুল, তহবিলর ঘাঁটি আছিল ঢাকা দক্ষিণ। পরবর্তীকালে ইংরেজ আমলও এতিমগঞ্জ এলাকায় থানা সদর স্থাপিত হইলে ঢাকা দক্ষিণের তার প্রশাসনিক গুরুত্ব হারায়। ঐতিহাসিক বাণীপ্রসন্ন মিশ্রর মতে ঢাকা দক্ষিণ যদিও শহর নয়, এর বাদেও এর গ্রাম সমষ্টি হওয়া যেত না। দেশভাগের আগেই ঢাকা দক্ষিণ পোস্ট অফিস, ডাক বাংলা, ডিসপেন্সারি, সাব রেজিস্ট্রারি অফিস আছিল। ঢাকা দক্ষিণের শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল এবং কলেজ, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, বিএনকে হাই স্কুল অ্যান্ড কলেজ, নিশ্চিন্ত হাজি আব্দুল শহীদ মহিলা আলিম মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণও আছে। 1898 ইংরেজিত প্রতিষ্ঠিত ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা তার প্রতিষ্ঠান সম্পর্কে জানব। এই প্রতিষ্ঠান 1898 সালে পত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা মিডিল ইংলিশ স্কুল নামের প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্ররা অধ্যয়ন করছে। বর্তমানে প্রায় এই প্রতিষ্ঠানে 2200 ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। এই প্রতিষ্ঠান অনেক সুনামধন্য প্রতিষ্ঠান। আপনারা জানলে খুশি হবেন যে কিছুদিন আগে আমরা আমাদের স্কুলের 125 বছর পূর্তি আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি সফলতার সাথে। এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেছেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ওনারা স্ব আসনে প্রতিষ্ঠিত আছেন। এই প্রতিষ্ঠানের পরেই ওনারা আজকে বড় বড় পদে প্রতিষ্ঠিত আছেন। এই প্রতিষ্ঠান লেখাপড়ার মান অত্যন্ত ভালো। বিশেষ করে এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠানের দিক থেকে এখন পর্যন্ত সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত এই প্রতিষ্ঠান পরিচালনার সহযোগিতা করেছেন। এই প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডির সদস্য, বিগত দিনে যারা ছিলেন সদস্য, সবাই অত্যন্ত আন্তরিক শিক্ষার মান উন্নয়নের জন্য এবং এখনও সবসময় ওনারা চালিয়ে যাচ্ছে শিক্ষার মান উন্নয়ন করার জন্য, প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য। এই পর্যায়ে লেখাপড়ার মান অত্যন্ত ভালো। প্রায় প্রতি বছরে আমরা 98, 99, 97% রেজাল্ট হয়। জিপিএ 5, আমরা এসএসসি, এইচএসসিতে প্রায় 30টা, 35টা, 40টা এই ধরনের অনেক ভালো রেজাল্ট আমরা করি। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা একজাক তরুণ শিক্ষক আছেন, তরুণ এবং প্রবীণ সবাই মিলে আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা শিক্ষাদান করে যাই শিক্ষকরা, এবং আমাদের গভর্নিং বডির সদস্যরা তত্ত্বাবধান করেন আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আমরা যেন চালিয়ে যেতে পারি। এলাকার যে সার্বিক উন্নয়ন হয়েছে এই প্রতিষ্ঠানের কারণেই হয়েছে। আমরা আমাদের বিভিন্ন ইভেন্টে উপজেলা, জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমরা বিভিন্ন সময় খেলাধুলা সহ বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিতে আমরা পারফরমেন্স করে জয়ী হয়েছি। আর আমি বলবো যে আমার প্রতিষ্ঠান অনেক ভালোভাবে চলতেছে। এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ সহ শিক্ষিত ব্যক্তিবর্গ যারা সবাই এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তাদের সহযোগিতায়, তাদের আন্তরিকতায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে কামনা করি। 1972 ইংরেজিত প্রতিষ্ঠিত ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপালের কাছ থেকেও তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা শুনুন।
ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল 1972 সালে। এই ঢাকা দক্ষিণের কিছু উদীয়মান ব্যক্তি তারা চিন্তা করলেন যে মেয়েদের জন্য একটা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য। এই 1972 সালে ঢাকা দক্ষিণ জুনিয়র স্কুল নামে এটা স্টার্ট হইল। তখন শুরুতেই এই প্রতিষ্ঠানের ভূমি দান করছেন ওই এলাকারই একজন ভূমিদাতা জাহানারা খানম। তান ভূমি দিয়ে প্রথমত আসলে ঢাকা দক্ষিণ বালিকাটা শুরু। পরবর্তীতে হাঁটি হাঁটি পা করে এই ঢাকা দক্ষিণ বালিকা মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এবং যেই ঢাকা দক্ষিণ বালিকা শুরুতে যখন শিক্ষার্থীরা ছিল 15 থেকে 20 জন, আজ 2023 সালে আমাদের শিক্ষার্থী প্রায় 1500 উপরে হবে। আমরা এই প্রতিষ্ঠান থেকে মেয়েরা ফাঁস করিয়া কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ পাইলট আছে, কেউ অ্যাডভোকেট আছে, কেউ শিক্ষক আছে, এবং কেউ আছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে তারা উচ্চশিক্ষা নিয়ে তারা পিএইচডি করে এবং সরকারের ঊর্ধ্বতন স্থানে তারা অবস্থান করে। আমরা এই নভেম্বরের 25 তারিখে আমরা 50 বছর পূর্তি পালন করছি। এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে দেখা গেছে যে বিশ্বের আনাচে কানাচে থেকে আমরা বাচ্চারা যেখানে যেই অবস্থানও আছে তারা এই 50 বছর শোনার পর তারা এই অনুষ্ঠানে এসে তারা অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানে আমরা একটা স্মরণিকা আমরা বের করছি, যেটা আমরা বলে স্মরণ কথা নামে একটা সুবর্ণ জয়ন্তীর একটা ম্যাগাজিন আমরা বের করছি। এই ম্যাগাজিনে আমরা যতটুকু পারছি আমরা ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। এখানে দেশি বিদেশি বাচ্চারা তাদের মনের কথা লেখছে, আমরা শিক্ষকরা আমরা লিখছি, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এখানে লিখছেন। এবং এই প্রতিষ্ঠানের যদি কোনো কিছু মানুষ জানতে চায় তাহলে আমরা এই ম্যাগাজিনটা দেখে সে সঠিক তথ্যটা সে পাইব। এই ঢাকা দক্ষিণ বালিকার উচ্চ বিদ্যালয় কলেজের কিছু উল্লেখযোগ্য অবদান আছে। আমরার মেয়েরা প্রত্যেক বছর দেখা যায় যে আমরা এসএসসি এবং এইচএসসিতে আমরা একটা ভালো ফলাফল করি। বিশেষ করে যে প্রতিটা উপজেলায়, জেলায় বা বিভাগে যে বিজ্ঞান মেলা হয়, আমরা মেয়েরা দেখা যায় যে উপজেলা পর্যায়ে তারা সবসময় তারা যে প্রথম স্থান তারা অর্জন করে, এবং তারা জেলা এবং বিভাগ পর্যায়ে তারা গিয়ে কম্পিটিশন করে। যে ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের মেয়েরা প্রথম মহিলা ফুটবল কাপ, সিলেট ডিভিশনের প্রথম মহিলা ফুটবল কাপ 2012 সালে আমরার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে তারা, এবং এখনও পর্যন্ত কন্টিনিউয়াস তারা বিভিন্ন খেলাধুলায় তারা অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল করে। এবং এই প্রতিষ্ঠানটা আমাদের 6 to দ্বাদশ শ্রেণী পর্যন্ত, 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আছে। দেখা যায় যে একজন শিক্ষার্থী যখন 6ষ্ঠ শ্রেণীতে এসে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়, পরবর্তীতে দেখা যায় যে এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাশ করে এখান থেকে তারা বের হয়ে যায়। তারপরে এখানে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, চমৎকার ল্যাব। এখান থেকে বাচ্চারা আইটিতে অনেক ধরনের তারা কাজ করতে পারে। এবং আমাদের এখানে একটা লাইব্রেরি আছে, খুব প্রসিদ্ধ লাইব্রেরি, স্টুডেন্ট ফ্যাসিলিটিস রুম। একটা শিক্ষার্থী যদি অসুস্থ হলে সে এখানে চিকিৎসা পাইব, সে এখানে রেস্ট নিতে পারবো। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা সায়েন্স, আর্টস এবং কমার্স দ্বারা পরিবেশে আছে। সায়েন্সের মেয়েদের 3টা ল্যাব আছে, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স, একটা বায়োলজি, একটা সততা স্টোর আছে আমাদের। তারপরে চমৎকার আমাদের শিক্ষার্থীদের বসার জন্য একটা শিক্ষক মেলা একটা রুম আছে আমাদের। শিক্ষকের এখানে তারা স্টাডি করেন, তারা ক্লাসে যাবার আগে তারা পড়াশোনা করে তারা ক্লাসে যান। এইভাবে এই ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় একটা চমৎকার একটা প্রতিষ্ঠান। দর্শক, আমরা প্রথম ভিডিওটা দেখলাম। ভিডিওতে আমরা আজকে দেখলাম সেটা হলো ঢাকা দক্ষিণ এলাকার শিক্ষা বিস্তার নিয়ে আমরা দুজন সুনামধন্য অধ্যক্ষর কথা শুনলাম। একজন ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এখন কলেজে হয়ে গেছে, কলেজের প্রিন্সিপাল, আর একজন ঢাকা দক্ষিণ মহিলা স্কুল যেটা আছে এখন এটা কলেজ হয়ে গেছে, সেটার প্রিন্সিপাল। আমরা ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল 1998 সালে প্রতিষ্ঠা হয়েছে, চিন্তা করানি কত আগে। আর শুধু মহিলা হল লাগি যে একটা প্রতিষ্ঠা হয়েছে, এটা 1972 সালে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শত শত
ছাত্রছাত্রী এই বিলাতে আসয় তারার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান আজকে দেখতে পারলাম। আর আমরা পরে আরও দেখবো ঢাকা দক্ষিণ আরও একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ডিগ্রি কলেজ, যেটা এখন অনার্স কলেজ হয়ে গেছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কারণে এই এলাকাটা শিক্ষা ব্যবস্থায় সবসময় অনেক উফরে। তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে কিন্তু ওই ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের, যার কারণে এখানোর মানুষ ছাত্রছাত্রীরা খুব ইজিলি লেখাপড়া করতে পারছেন। এই দুই বিশেষ করে ঢাকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনেক দূর তো নেই মানুষে পাওয়া আটিয়া ইয়া ক্লাস করতা, এবং তারা জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছেন। তারার ছেলেমেয়েরাও অনেক প্রতিষ্ঠিত হয়েছেন। তার ধারাবাহিকতা এখনও বজায় আছে, এখনও মানুষজন দেখা। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা জায়গার এখন একটা বিজ্ঞাপন বিরতি, পরে আবার আমরা দেখা হবে আমার সাথে। দর্শক, আমরা বিরতিতে আবার ফিরিয়ে এলাম মায়াসিলের অনুষ্ঠানও। এই অনুষ্ঠানটা এনটিভি ইউরোপ আয়োজন করছে। আমরার বৃহত্তর সিলেটর ইতিহাস ঐতিহ্য, সিলেটের বর্তমান অবস্থা, আমরার পুরানা বাড়িঘর, আমরার এই ফেলে আসা আমাদের বাপদাদাদের বিটামাটি, আমাদের বাজার কিলা আছে, ওগুলো এখন আপনার সামনে তুলে ধরার লাগি। আমরা সিলেটের একটা টিম এই তাদের সবাই মিলে এটা গ্রাম অথবা বাজার তারা রেকর্ড করে আমরা পাঠাইন, আর ওটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আপনাদের গ্রামগঞ্জ দেখাইতে চান, ঘর বাড়ি দেখাইতে চান, আপনারা আমরা যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমরা আপনাদের ঘর বাড়ি দেখানোর চেষ্টা করবো। আর যারা এই লাইভও কথা হইতে চাইবা, মাত্রা চাইবা, তাই ও যেখানে একটা স্টুডিও নাম্বার দেওয়া আছে দেখবা, ও যোগাযোগ করলে আপনারা সরাসরি আমরা লাইভও মাত্রা পারবা। আপনাদের মতামত আপনাদের আমরা জানাইতে পারবা। আপনাদের মতামত অনুযায়ী আমরা এই অনুষ্ঠান দেখানোর চেষ্টা করবো। দর্শক, এখন আমরা সলকা দেখিয়াই আজকের আমাদের বৃহত্তর সিলেটর গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্য বিখ্যাত এলাকা ঢাকা দক্ষিণের উপরে আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বিতীয় ভিডিওটা চলুন দেখে আসি। ঢাকা দক্ষিণ বাজার গুড়িয়া দেখাত গিয়া আমরা চৌকো পড়ছে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান। আমরা কয়েকটা সরকারি প্রতিষ্ঠান গুড়িয়া দেখছি এবং আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি, যার মাঝে আছে উপসহকারী প্রকৌশলীর কার্যালয়, ডাকঘর, সাব রেজিস্ট্রারি অফিস। এছাড়া ঢাকা দক্ষিণ জেলা পরিষদ ডাক বাংলাও একটা বড় স্থান দখল করিয়া আছে। 1947 সালে দেশভাগের পর ঢাকা দক্ষিণ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 1962 সালে ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের মর্যাদা লাভ করে। মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালে 9 মাস পাকিস্তান বাহিনী দ্বারা বেষ্টিত থাকার পরে 1971 সালের 11 ডিসেম্বর ঢাকা দক্ষিণ পাকিস্তান মুক্ত হয়। এর লগে লগে অন্তর্ভুক্ত হয় স্বাধীন বাংলাদেশের অংশ হিসাবে। 2012 সালের 11 ডিসেম্বর ঢাকা দক্ষিণ সাহিত্য সংস্কৃতি পরিষদ নামে সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো পালিত হয় ঢাকা দক্ষিণ পাকিস্তান মুক্ত দিবস। সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ সাব রেজিস্ট্রারি অফিস অত্যন্ত পুরাতন একটা সাব রেজিস্ট্রারি অফিস, এটার একটা সুনামধন্য আছে। বর্তমানে এরিয়া ভ্যালু বেশি থাকার কারণে সাব রেজিস্ট্রার অফিস নতুন আইনের কারণে সাব রেজিস্ট্রার অফিসের 1/3 দলিল বর্তমানে কমে গেছে। বাংলাদেশ সরকার অনেক রাজস্ব আড়াই দিছে।
ঢাকা দক্ষিণ সরকারি কলেজ গুড়িয়া দেখার বাদে আমরা স্থানীয় একজন মুরব্বীর সাথে দেখা হয়েছে। তার মুখ থেকে আমরা ঢাকা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন বিষয় সম্পর্কে শুনব। আমাদের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উন্নয়নের কিছু চিত্র তুলে ধরছি, যাতে আপনাদের অনুদানে আমাদের এই ইউনিয়নে যত ধরনের উন্নয়ন হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে, তার জন্য আমরা ঢাকা দক্ষিণবাসী এবং ইউনিয়নবাসী প্রবাসীদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতেও আমরা যেন আমাদের এই উন্নয়নের দ্বারা সুন্দরভাবে আপনাদের কাছ থেকে পেয়ে আমাদের এলাকাবাসীকে নিয়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারি। এইখানে আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবে আমরা চলাফেরা করতেছি, কে হিন্দু কে মুসলমান আমাদের মাঝে ভেদাভেদ নেই। তাই আমরা সবাই একসাথে মিলেমিশে আমাদের উন্নয়নের দ্বারা বজায় রাখিয়া চলার আমরা চিন্তা ভাবনা করতেছি। আশা করি আপনারা বিদেশি যারা আছেন ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি। ঢাকা দক্ষিণ ইউনিয়নের গ্রামগুলোর মাঝে রায়গড়, দত্তরাইল, বারোকুট, খানিশাইল, দক্ষিণ খানিশাইল, মিশ্রপাড়া, সুনামপুর, ইসলামপুর ও নিশ্চিন্তপুরের কিছু অংশও আছে। ইউনিয়নের বাজার হিসাবে ঢাকা দক্ষিণের বাজার যথেষ্ট বড় আছে, তবে রাস্তাঘাট সরু হয়, প্রায় যানজটের সৃষ্টি হয়। কিছু কিছু অন্য জায়গাত রাস্তা বাঙ্গাও পাওয়া যায়। সিলেটর প্রাচীন ব্যবসা কেন্দ্রের একটা ঢাকা দক্ষিণ ইউনিয়ন আছিল। ঢাকা দক্ষিণের মাছের বাজার গুড়িয়া দেখা যায় যে মাছ গুইন অনেক ফ্রেশ এবং স্থানীয় খালবিল থাকি ধরা। মাছের আকার গুইন অনেক বড়, যে হিসাবে দেখা যায় যে শহরেও হয়তো এ ধরনের মাছ পাওয়া যেত না। ঢাকা দক্ষিণের ইউনিয়নের আশপাশের গ্রাম থেকে সব মানুষ মাছের বাজার করার লাগি, তরি তরকারির বাজার করার লাগি এই বাজারেই আইন। 1896 ইংরেজিত কালিকা প্রসাদ দাতব্য চিকিৎসালয় ঢাকা দক্ষিণ গড়িয়া উঠছিল। এই দাতব্য চিকিৎসালয় তাকিয়া স্থানীয় যে বাসিন্দা তারারে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হইত। একজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে আমরা বর্তমান এই প্রতিষ্ঠানের অবস্থান সম্পর্কে জানব। বর্তমানে আমরা যে হসপিটালটা একবারে নিম্ন স্তরে গেছে কি, আমরা চাই ওখানে উন্নতি করতে আপনারা যেভাবে হোক। আর আমরা রোগী অন্তত পক্ষে 200-400 রোগী এখানে সবসময় থাকেন। আর ভালো এখন ডাক্তার নাই, ডাক্তার সব দিন বর্তমানে আসেন অর্ডিনারি তাই যে এইভাগে মনে তার মেয়াদ তো শেষ হয়ে গেছে মনে হয়, ডিসেম্বরও শেষ। আমরা অনুরোধ রইল এখন পালা এখন ডাক্তার দিবা, আর যাতে আমরা সেবা পাই এবং মানুষের সেবা পাই, আর আমরা হসপিটালটা যেন উন্নতভাবে হয়। দর্শক, আমরা এই ভিডিও দেখলাম আমরা ঢাকা দক্ষিণের ঐতিহাসিক কিছু স্থাপনা, বিশেষ করে ঢাকা দক্ষিণ সরকারি কলেজ
যে কলেজের সুনাম শুধু গোলাপগঞ্জ আর সিলেট না, এটা পুরা বাংলাদেশ ব্যাপী এটার সুনাম আছে। আর এই কলেজের ছাত্রছাত্রীরা পৃথিবীর এমন কোনো দেশ হয়তো না নাই, সব জায়গাতে আসেন। এখান থেকে অনেক বড় বড় মানুষও বার হইছেন। দর্শক, আমরা ঢাকা বাজারটাও দেখলাম। আমরা একটা বিখ্যাত বাজার। এই বাজার একসময় অনেক জমজমাট আছিল, এখনও হয়তো জমজমাট আছে, কিন্তু হয়তো আগর সেই তার জৌলুস নাই। কিন্তু এই বাজারটা এখনও এই এলাকার প্রধান বাজার। এবং ঢাকা দক্ষিণ এই বাজারটা এই এলাকার একটা গর্বর ব্যাপার। আর অনেক সময় অনেকে এই বাজারটারে আগর আমলো বাইয়ার বাজারও হইতো। দর্শক, আমরা যার আরেকটা বিজ্ঞাপন বিরতির আগে আমরা অনুষ্ঠানের লাস্ট ভিডিও দেখমু, আমরা লগে দেখা। সুপ্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিনে আবার ফিরে আইলাম মায়া সিলেট অনুষ্ঠানও। দর্শক, NTV ইউরোপর এই অনুষ্ঠানটা শুধু বৃহত্তর সিলেটর ইতিহাস ঐতিহ্য লইয়া করগিয়া থাকে। আপনার ধরে আমরা বৃহত্তর সিলেটের অংশ দেখানোর চেষ্টা করি। এই অনুষ্ঠান আপনার কথা চিন্তা করিয়া করা হয়েছে। এই সিলেটের অধিকাংশ মানুষই হইলা প্রবাসী, আর এর সিংহভাগ মানে বেশিরভাগ মানুষ হইলে আমরা ওই লন্ডন বা ওই যুক্তরাজ্যের মধ্যে বসবাস করেন। দর্শক, আজকে আমরা যে এলাকাটা দেখি আর বা দেখানোর চেষ্টা করি, আর এটা হইল গিয়া সিলেট জেলারই ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার একটা বিখ্যাত ইউনিয়ন। এটা হলো ঢাকা দক্ষিণ। শুধু ইউনিয়নটা তো একলগে দেখানি সম্ভব নয়, অনেক বড় এলাকা। আমরা ঢাকা দক্ষিণ বাজারটা আপনার সামনে উপস্থাপনের চেষ্টা করি। আর আমরা তখন কিছু দেখাইছি, আর আমরা আরও কিছু অংশ আপনার লাগি রাখছি, আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা যদি আপনার এলাকা দেখাইতে চান বা আপনারা আপনার যে কোনো জিনিস তুলিয়া ধরতে চান মায়া সিলেট অনুষ্ঠানও, আপনার বলে মারতে পারবা। আমরা যে স্টুডিও নাম্বার আছে, এটাতে আপনারা ফোন হলে সরাসরি আমরা যোগাযোগ করতে পারবা, অথবা ওখানে একটা টেক্সট নাম্বার আছে, ও নাম্বার আপনারা যোগাযোগ করেন। তাহলে আমরা টিমের পক্ষ থেকে আপনাদের যোগাযোগ করব, তারপরে আপনাদের মাতিয়া আপনাদের এলাকা আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকে যে এলাকাটা আপনারা দেখা, এটা হলো ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ এলাকা। ঢাকা দক্ষিণ এলাকা শুধু সিলেট নয়, বাংলাদেশের মাঝেও একটা প্রসিদ্ধ এলাকা। আমরা অতক্ষণ সময় যে ভিডিও দেখলাম, এখানে ঢাকা দক্ষিণের আমরা স্কুল কলেজ এগুলো দেখার চেষ্টা করছি। এখন চলকে দেখিয়েই আমরা এই অনুষ্ঠানের আর একটা ভিডিও। গোলাপগঞ্জের শিক্ষা বিপ্লব কিন্তু ঢাকা দক্ষিণ থেকে আরম্ভ হয়েছে। 1898 সালে যখন এমই স্কুল হয়েছে, মিডল ইংলিশ স্কুল, ব্রিটিশ ভারতে একটা এক ধরনের স্কুল আছিল, ক্লাস 3 থেকে 6 পর্যন্ত পড়া হইতো। এই ধরনের স্কুল, হাই স্কুল দূরে রাখক, এই ধরনের স্কুল আমরা সিলেট শহরের বারে কোনো স্কুল আছিল না। সিলেট আছিল খালি সরকারি পাইলট স্কুল আর আজাদিসি স্কুল, আর এই সাইডে কোনো উপজেলার কোনো স্কুল আছিল না। গোলাপগঞ্জ পয়লা স্কুল হইল 1898 ঢাকা দক্ষিণ। এই স্কুল থেকেও পরবর্তী সময়ে এই স্কুলের স্থাপনা ব্যবহার করিয়া ও স্কুলের শিক্ষক দিয়া গোলাপগঞ্জের প্রথম কলেজ যাত্রা শুরু করলো, যেটা বর্তমানে ঢাকা দক্ষিণ সরকারি কলেজ, অনার্স কলেজ। যেটা এটার মূল ক্লাস হইতে আমরা দেখছি যে এটা ঢাকা দক্ষিণ এখন যেখানে হাই স্কুল মার্কেট এটার ক্যাম্পাস আছিল পয়লা। এই শিক্ষা বিপ্লবের সূচনাও ঢাকা দক্ষিণ থেকে হয়েছে, যে আমরা শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন প্রচুর পরিমাণে হয়েছে। যেটা বিল্ডিং আসিল না, আমরা অনেক বাঙ্গা গড়ও লেখাপড়া হইতো। এখন সব জায়গার প্রাইমারি স্কুল, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ এগুলা খুব সুদৃশ্য দালান হয়েছে। কিন্তু আমরার মনোজগতে এটা পরিবর্তন হয়েছে, উচ্চশিক্ষার পরিমাণ সেই অনুপাতে বাড়ছে না, যদিও স্কুল কলেজ বাড়ছে। এখন আমরা যেটা দেখি যে মানুষের মধ্যে যেমন উচ্চশিক্ষার আকাঙ্ক্ষাটাও কমে গেছে, বিদেশমুখী আকাঙ্ক্ষাটা বাড়ছে। ইন্টারমিডিয়েট পাস করার পরে IELTS পরীক্ষা দিয়া বিদেশ যাওয়ার উদ্দেশ্যে অভিভাবকরা, আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি কইয়া দেখি আর এটা, যে এখন উচ্চশিক্ষিত হইয়া দেশের প্রশাসন চালানি, বড় ধরনের চাকরি বাকরি করা, দেশ চালানি, রাষ্ট্র পরিচালনা করার মতো মানে সেই উচ্চাকাঙ্ক্ষার অভাব দেখা দিছে। এখন দেখা যায় যে বেশিরভাগ যেমন কিছু লেখাপড়া করিয়া
বিদেশ যাওয়ার উপযুক্ত হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। এটা আমরা লাগে অত্যন্ত ক্ষতিকর। দেশে বিদেশে প্রবাসে যারা আমরা শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষ আছেন, সবাই আমরা এই ব্যাপারে যত্নশীল যদি হই, তাইলে আমরা অতীত ঐতিহ্যটা ফিরে আনতাম পারবো। যে গোলাপগঞ্জের মধ্যে, সিলেটের মধ্যে ঢাকা দক্ষিণ এক সময় সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা দীক্ষার নেতৃত্ব দিছে, এটা আবার ফিরিয়ে আইব সবর সহযোগিতায়। এই এতদ অঞ্চলের মানে সমস্ত বাড়িতে মানে কয়জন মানুষ আছে, কয়জন রুগী আছে, এই সব কিছু আমি জানি। এখন আগে তো প্রত্যেক বাড়িতে আমি যাইতাম, বাড়িতে যাই পরে যাইতাম, চিকিৎসা করতাম, কিন্তু এখন ব্যস্ততার কারণে আমি যাইতে পারি না। কিন্তু আসলে পরেই সবাই একবার জিজ্ঞেস করি তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে ইত্যাদি। আমি মানে এই ব্যস্ততার মধ্যে রুগী দেখার সাথে সাথে আমি এই সামাজিক কাজটাও করে থাকি। জানি না আমি এত নন্দিত কিনা, তবে যে কোনো কান্ট্রিতে আমি গেছি বাইরে, ফ্রান্স, প্যারিস, তো ইভেন জার্মান, যাওয়ার পরেই দেখা যায় আমার জন্য একটা সম্বর্ধনার অনুষ্ঠান করে ওরা, এবং সেটা আসলে স্বতঃস্ফূর্তভাবে একটা অনুষ্ঠানে বাঙালি প্রায় 500 জন আমার এই সম্বর্ধনা অনুষ্ঠানে 500 জন অ্যাটেন্ড করে। বিদেশ বাড়িতে 500 জন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা কিন্তু সহজ না। তো একজন বলতেছিল যে আমাদের তো মিনিস্টার সাহেবরা আসে বা আরও নামি দামি অনেক মানুষজন আসে, কিন্তু এত মানুষের মানে উপস্থিতি আমরা কখনো দেখিনি আগে। তো আসলে মানুষের মায়া করে এবং মানুষ হয়তো ভালো পায় আমাকে, আর আমিও চেষ্টা করি মানে সবাই যেন স্বাস্থ্যসেবার সম্বন্ধে জানে, বুঝে এবং স্বাস্থ্য চিকিৎসা যাতে করতে পারে, এবং সে জন্যে আমি সবসময় রুগীরা যখনই যেভাবে আসে তখনই তাদেরকে আমি চিকিৎসা দিই, এবং আমার এই চিকিৎসার জন্যে মানে এই অঞ্চলের মানুষজন হয়তো উপকৃত। আজকে আমরা সারাদিন আসলাম ঢাকা দক্ষিণ ইউনিয়নে, বিভিন্ন প্রতিষ্ঠানও গেছি, অত্র এলাকার স্কুল কলেজ ঘুরিয়া দেখছি। শিক্ষকরার মুখ থাকি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক বিষয় জানতে পারছি। এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রখ্যাত একজন চিকিৎসকের মুখ থাকি কিছু কথাও শুনলাম। এখন আমরা ঢাকা দক্ষিণ থাকি রায়গড়ের উদ্দেশ্যে রওনা দিছি। যাওয়ার পথে গ্রামের মাঝখানে খুব সুন্দর একটা মসজিদ দেখলাম, চারিদিকে সবুজ গাছগাছালিয়ে ঘেরা। মসজিদটার নাম হইল পশ্চিম রায়গড় বাবরি জামে মসজিদ। রায়গড় গ্রাম একটা প্রবাসী অধ্যুষিত গ্রাম। এই গ্রামের মাঝে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, এছাড়াও প্রায় বাড়িতেও পুকুর আছে। প্রবাসীরা বাড়ি বানাইছেন, কিন্তু দেশ অবস্থান না করায় খালি পড়ি রয়েছে বাড়িগুলি। বাড়িতে যে মানুষরা থাকেন বাড়ির তুলনায় পরিমাণে খুবই কম। রায়গড় গ্রামের ভিতরে আইয়া পাইলাম রায়গড় পুরান বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা। এছাড়াও এই গ্রামে আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, যার কারণে এই গ্রামটারে একটা আদর্শ গ্রাম বলিয়া মনে হয়। রায়গড় গ্রামে আছে বায়তুল মামুর শাহী ঈদগাহ। অত্র এলাকার মানুষে ঈদের নামাজ এই ঈদগাতে আদায় করেন। ঈদগার কাজ এখনো শেষ হইছে না, ধীরে ধীরে ঈদগার কাজ আগাইয়া যার। সুনামপুর গ্রামের মাঝে আছে সিলেট পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ 1 সুনামপুর 15 MVA 33/11 কেভি উপকেন্দ্র, যেখান থেকে অত্র এলাকাত বিদ্যুৎ সরবরাহ করা হয়।
পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থাকি মায়ার সিলেট টিমর গন্তব্য চন্দরপুর সুনামপুর সেতু। সেতুটার অবস্থান কুশিয়ারা নদীর উপরে। আশেপাশের দৃশ্য বাংলাদেশের গ্রামের সাধারণ জীবনযাপনরে তুলিয়া ধরে। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকা দক্ষিণ একটা ঐতিহাসিক স্থান। আমি যে জায়গার মাঝে দাঁড়িয়ে আছি এখানে দুইটা গ্রামকে সংযুক্ত করছে এই ব্রিজের মধ্যে আপনার কুশিয়ারা নদীর উপরে চন্দরপুর সুনামপুর একটা ব্রিজ, অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা দৃশ্য। আমি এখানে আইলে প্রায় সময় আমার বাচ্চা কাচ্চারা নিয়ে ঘুরাই, আমার বেশ ভালো লাগে। আমি একজন সিলেটি মানুষ, আমাদের সিলেটি ভাষাটা হইল কি, সিলেটের একটা অনুষ্ঠান, ইউরোপের একটা অনুষ্ঠান মায়ার সিলেট অনুষ্ঠানটা হলেন সিলেটের আঞ্চলিক ভাষায়, এর লাগে আরো বেশি ভালো লাগে। আর আমরা সিলেটি হিসাবে আমরা গর্ববোধ করি এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিরে মায়ার সিলেট অনুষ্ঠানে তুলিয়া ধরেন বিশ্বর মাঝে। আর বিশ্বর মাঝে একটারে আরো সুন্দর হয়ে তুলিয়া ধরবা, এখানে আমরা সিলেটি ভাষাটা বিশ্বর মাঝে 97তম ভাষা হিসাবে ওয়ার্ল্ড রেকর্ডের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সুন্দর ভাষা সিলেটের ঐতিহ্য গৌরব আমরা যেন সবার মাঝে ছড়াইয়া দিতাম পারি। দর্শক, আমরা একটা ভিডিও দেখে আইলাম। এই ভিডিওর মাঝে আমরা অনেক কিছু দেখলাম। ঢাকা দক্ষিণ দেখলাম, ঢাকা বাজার দেখলাম, রায়গড় দেখলাম, সুনামপুর দেখলাম, সুনামপুর ব্রিজ দেখলাম, রায়গড় মাদ্রাসা দেখলাম। দর্শক, এই ঢাকা দক্ষিণ এলাকাটা যে কত প্রসিদ্ধ এবং এর যে ঐতিহ্য কত পুরাতন, এর দুই একটা নমুনা দেখলেও আপনারা বুঝতে পারবা। আমরা এখানে 1896 সালে একটা হসপিটাল স্থাপিত হয়েছে। 1896 সেই ব্রিটিশ আমল, সেই কালিকা প্রসাদ যে দাতব্য চিকিৎসালয়, যেটা একটা একসময় এখানে প্রচুর রোগী আইতা, এখনও আইন আপনারা দেখছেন ভিডিওর মাঝে হয়েছে, এখানেও এখনও 100-200 রোগী প্রতিদিন আইন। আগে এখানেও একজন BCS পাস ডাক্তার থাকতা, চিকিৎসা দিতা। এখন হয়তো সেই মতো নাই, কোনো রকম ডাক্তার তা হইন, কিন্তু এর একটা সংস্কার দরকার। স্থানীয় বাসিন্দা হলে এখানে আমরা কইসন যে সংস্কার দরকার, এর লাগি আপনাদের সহযোগিতাও চাইছেন। আর এখানেও এই যে বাজারটা আপনারা দেখলা, বাজারের যে অবকাঠামোগত উন্নয়ন একটু আগের মতো অত বেশি রয়েছে না। এই উন্নয়নটা করতে হইলে আসলে সবর সাহায্য সহযোগিতা দরকার, সদিচ্ছাও দরকার। রাস্তাঘাটগুলার মেরামত অতীব দরকার। আমরা জনপ্রতিনিধি হল তাই সবে প্রতিশ্রুতি দেন, ওয়াদা করেন, কিন্তু সে সময় দেখা যায় জেলা আছে ওলা হয়তো খাম হয়, এমন ওটা খামও করেন। আর আমরা খাম যারা করেন তারা এমন ওটা করেন যাতে কদিন পরে আবার করা লাগে। এগুলার বেশি দিন থাকে না, টেকসই হয় না। এরপরে এমনিও এগুলো যায় গিয়া 2 দিন পরে তো দেখা যায় ওখানো গাত। আর একটা বাজারের যে জৌরুস আছে, একটার লাগে যে মানুষ আইতে হইব, এর আগর শর্ত হইল যে রাস্তাঘাট বালা হওয়া লাগবো। আমরা এখানে এগুলা খুবই বালা নাই অবস্থা। সবার উচিত একটার নিয়ে কথাবার্তা হওয়া। আর আমরা এখানে দেখলাম যে আমরা ঢাকা দক্ষিণের হাই স্কুলের একজন স্যারের সাক্ষাৎকার শুনলাম, কাজল স্যার, অনেকের একজন প্রিয় স্যার। আমার জানা মতো আমি জানি অনেকের সবচেয়ে প্রিয় স্যারদের একজন হইলা কাজল দাস। স্যারে খুব আফসোস করিয়া হয়েছেন যে ঢাকা দক্ষিণ এই এলাকার শিক্ষা বিপ্লব শুরু হয়েছিল, সেই ঢাকা দক্ষিণের অবস্থা এখন আর আগলাখান যে শিক্ষা দিকে অত বেশি আগ্রহীছে না। উচ্চশিক্ষার হারটা অনেক কমে গেছে। এখানে লেখাপড়া করিয়া যে দেশ চালাইতা, দেশের অবদান রাখতা, এই জিনিসটা এখন অনেকের মাঝেও নাই। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বিষয়টা সিলেটের মাঝেও হয়, সেও আইএ পাস করলো, করার পরেও IELTS দাও, লন্ডন যাও, এখনও যাইরা, আগেও আইসা এখনও আইরা। এখন যে ধরো IELTS দিয়ে পারেন না, এই তো সে কিতা কই আমরা এখানে ব্লাকে যার, লিবিয়া যার, ঘুরাইয়া যার, ইটালির যার, ইউরোপ যার। কিন্তু যে এলাকার মানুষের যে লেখাপড়া করিয়া যে এলাকার সুনাম অর্জন করা বা দেশের প্রতি আর দায় দায়িত্ব, এগুলার অনেক মানুষের ভিতরে নাই। তাই স্যারে অনেক আফসোস করিয়া হইরা যে আমরা আগর সেই ওই দিনগুলো এখন আর নাই। আমরা এখন সব খালি বিদেশ যাইতাম,
আর বেশি অংশটা খালি লন্ডন আইতা। শুধু এই ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কারণে এই এলাকার যে শিক্ষার যেটা বড় হারে পরিবর্তন বিপ্লব হয়েছে, আপনারা এই স্যারর কথা শুনে বুঝতে পারছেন। আর আপনারা যারা এই এলাকার তারা ব্যাপারটা জানেন, শুধু সিলেটর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এই এলাকাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আসিল না। শিক্ষা প্রতিষ্ঠানগুলা মাঝে প্রথমে যে শিক্ষা প্রতিষ্ঠান বানানি হয়েছে বা নির্মিত হয়েছে এটা হলো আমরা ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়। একটার হাত ধরি এরপরে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজও প্রতিষ্ঠা হয়েছে। এখন এটা ঢাকা দক্ষিণ সরকারি কলেজ হয়ে গেছে। স্যারে তো কইছেন ওই ঢাকা দক্ষিণ স্কুল মার্কেটের আগে বাঙ্গা স্কুল ওখানে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের ক্লাস হইতো। ওই স্কুলের স্যার হলে কি ওখানে ক্লাস করাইতা। সেই ঢাকা দক্ষিণ একজন যে শিক্ষা দীক্ষা যে একসময় অনেক আগবইল আছিল, স্যারের কথাবার্তায় বা আমরা ইতিহাস ঐতিহ্য থেকে বোঝা যায়, কিন্তু বর্তমান সময়ে একটা তা অনেক ফিসাই যার। এর লাগে আমরা প্রবাসী যারা আছেন তারার উচিত আরও মনোযোগী হওয়া, খেয়াল রাখা, দেখি তার লাগে এই অবস্থাটা ওর মানুষ হয়ে তখন আগে এক সময় বাংলাদেশের অফিস আদালত গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ বাদেশ্বরী এরিয়া মানুষজনের উপস্থিতি খুব বেশি আছে। অফিসার বা জজ হাকিম এদেরও খুব বেশি উপস্থিতি আছিল, এদেরও প্রাধান্য আছিল। এখন এটা আরও কমিয়ে যাচ্ছে, আগের মতো এটা নাই। এর দ্বারাই আমরা এর দায়বার আমরা হকলর, আমরা প্রবাসী হকলরও, আমরা দেশেরও আমরা উচিত একটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং এটা কীভাবে এখান থেকে মুক্তিও যায় এ নিয়ে চিন্তা ভাবনা করা। দর্শক, আমরা 1998 সালে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এর লাগে আমরা মানুষজন হায়াতাস করা, আমরা চাই এটার লাগে যেন আর হায়াতাস করতে না হয়। আমরা আজকে ঢাকা দক্ষিণ দেখছি, এরপরে আমরা দেখলাম রায়গড় গ্রাম। এই গ্রামের বেশি অংশ দেখা গেছে না, অনেক বড় গ্রাম। আমরা কিছু অংশ দেখছি, গ্রামও দেখছেন যে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে, আর ঘর বাড়ি এমনি পড়ে রয়েছে। বেশিরভাগ মানুষও দেশের বাইরা, আর এর বেশিরভাগই হইলে আমরা লন্ডন। এরপরে আপনার এখানেও অনেক সুন্দর মসজিদ দেখলাম, ঈদগাহ দেখলাম। রায়গড় গ্রামও বেশ কটা ঈদগাহ আছে, এর মধ্যে একটা ঈদগাহ আপনারা দেখছি যে বাইতুল মামুর ইতিহাস খামচলের, এটা বেশ কটা ঈদগাহর লগর একটা ঈদগাহ হয়েছে একটা। এরপর এখানে রায়গড় পুরান বাজার যে মাদ্রাসাটা দেখা হয়েছে, এই মাদ্রাসার কারণে এই এলাকার শিক্ষা বিস্তারও অনেক অবদান রাখে। এখানে রায়গড় পুরান বাজার দাখিল মাদ্রাসা, এখানে আবার হাফিজি মাদ্রাসাও আছে, এখানে একটা বোর্ডিংও আছে। এখানে বোর্ডিংও এতিমখলে তাকিয়া লেখাপড়া করেন এবং হাফিজি মাদ্রাসাত লেখা তারা পড়েন। এখান থেকে অনেক হাফিজ হল বার হয়েছেন, আর এখন প্রতি বছর তো অনেক দাখিল পাস করা স্টুডেন্ট এখান থেকে বারোইরা। এটা এখন সরকারি হয়ে গেছে, এমপিওভুক্ত হয়ে গেছে। সে আগে যে এটার প্রতিষ্ঠাতা আসলা হাজি রসিব আলী এবং তার ফ্যামিলি, তারার অবদানে একটা প্রতিষ্ঠা লাভ করছিল। আজকে একটা এই এলাকার একটা সুনামধন্য প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে। এখন আর এই বিশেষ করে স্কুল মাদ্রাসা শাখাটার তান্তানোর ব্যয়ভাগ বহন করা লাগে না। আগে তেন সবর কিছু ব্যয়ভাগ বহন করতা, এখন একটা সরকারিভাবে ব্যয়ভার বহন করা হয়। তবে এখনও যে হাফিজি শাখার যে এতিমখানা, এটা কিন্তু এই পরিবর্তনেও করা হয়। তান ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরাও একটা চালাইন বা তান পরিবর্তনেরা দেখা সাক্ষাৎ হয়। দর্শক, এখানেও আমরা রায়গড় যাওয়ার আগে আরও আসলাম ডাক্তার কর্মকার। এই এলাকার এমন কোনো মানুষ নাই যে ডাক্তার কর্মকার চিনেন না। আর কর্মকার সাহেব খুব সুন্দর কথা কইছেন যে এই এলাকার এমন কোনো পরিবারের মানুষ নাই যে আমি চিনি না, এবং এই এলাকার কয়জন রোগী আছেন তাই চিনেন। হয়তো এখন হয়ে এখন যাই না গড়বাড়িত, বা এক সময় তাই যে কোনো সময় যখন তখন সবরে দেখা দিতা। এবং এই এলাকার প্রত্যেকটা গড় জনসংখ্যা কজন তাও তিনি জানেন, এবং সবার সাথে তার বালা সম্পর্ক। এই এলাকার যে স্বাস্থ্য সেবাটা এক সময় খুব সম্পূর্ণ নির্ভর আছিল ডক্টর কর্মকারের উপরে। এরপরে দিন দিন এখানে অনেক ডাক্তার আইসন, আফতাব হোসেনের মতো ডাক্তার আইসন, হামিদুজ্জামানের ডাক্তার আইসন, ডাক্তার আলাউদ্দিন, এখন ফয়সল বা অন্য ডাক্তাররা আসেন, অনেক ডাক্তার আইসন। কিন্তু এরা সব হচ্ছে নির্ভরযোগ্য বলা অনেক ফ্যামিলির। আমি এমনও দেখছি কিছু ফ্যামিলির মানুষ আসেন যে অন্য কোনো ডাক্তারও গেলে থাকে সে তার ওইতো নাই, ও ডাক্তারও যাওয়া লাগবো, কর্মকাররা দেখাই থইব। আর কিছু মানুষ আছে ডাক্তার কর্মকারসে গেলে কি তার বেমার কমে যেত। তো আমরা আশা করি ডাক্তার কর্মকার আরও
বেশি দিন বাঁচবা এলাকার লাগি তাই কাম করবা, যদিও তার বয়স আগর মতো না, বয়স অনেক হয়ে গেছে, আগর সেই শক্তি সামর্থ্য কমিয়াও যাচ্ছে, কিন্তু তার যে মন মানসিকতা এখনও একটা মানুষের সেবা করার মধ্যে মন মানসিকতা এটা এখনও অটুট আছে, তার যে গ্রহণযোগ্যতা একটা কল্পনাতীত এই এলাকার। আপনারা একটা জিনিস হয়তো একটা জিনিস হওয়া লাগে, ডাক্তার কর্মকারের কারণে আমরা এই এলাকার একটা বড় ব্যবসা বলা যায়, এটা হলো ফার্মেসি ব্যবসা গড়িয়া উঠছে। এর প্রধান কারণ বা প্রধান পিছনের শক্তি হচ্ছে ডাক্তার কর্মকার। ডাক্তার কর্মকারের মানে এই ব্যবসা করিয়া অনেকে তার ফ্যামিলি চালাইরা, অনেকে অনেক বড় লোক হয়েছেন। এমনকি এলাকার একটা ফার্মেসি আস্থা বাংলাদেশের মধ্যে খুচরা বিক্রেতার মধ্যে সর্বোচ্চ খেতাব অর্জন করছিল একবার। এখন জানি না অবস্থা কীরকম, এখনও তারা ভালো ব্যবসা করে। এই এলাকার নাম করা ফার্মেসি চিন্তা করা নিয়ে খালি একজন ডাক্তারের কারণে মানে কত বেশি রুগী ডাক্তারের কাছে আইন, থান প্রেসক্রিপশন বা থান রুগীসকলের ঔষধ বেচিয়া একজন ফার্মেসি এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খুচরা বিক্রেতার খেতাব পাইছেন। ডাক্তার কর্মকার তো আমার মনে হয় 24 ঘন্টা দেন রুগী দেখেন। আগে যখন তখন ডাক্তার কর্মকারের কাছে মানুষ যাইতা, রাত বিরাত যখন তখন, রাত 2টা 3টা কোনো ব্যাপার নাই, যখনও যাইতা গিয়ে দাদা হয়ে ডাক দিলে ডাক্তার কর্মকারের পাওয়া যাইত, বা তাই এখনও সেই সেবাটা দিয়া যায় না। দর্শক, এগুলো হচ্ছে এই ঢাকা দক্ষিণ এলাকার ঐতিহ্য। ডাক্তার কর্মকার ঢাকা দক্ষিণ এলাকার একজন সম্পদ। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার এই সেবা যাতে অব্যাহত থাকে আমরা সেই কামনা করি। দর্শক আমরা এই রায়গড় ফুরান বাজার পরে আমরা গেছিলাম এদিকে পরট, আমরা গন্তব্য আছিল সুনামপুর গিয়ে আমরা দেখতাম পাচ্ছি একটা পল্লী বিদ্যুৎ সাব স্টেশন। একটু এই এলাকার বিদ্যুৎ কারেন্ট এখন তাহলে সাপ্লাই হয়, যেটা 1990-এর দিকে প্রতিষ্ঠা লাভ করছে। এই এলাকার মানুষের আলোকিত করার পিছনে এই পল্লী বিদ্যুতের অবস্থান। এই পল্লী বিদ্যুৎ যে কোনো জায়গায় উঠতে পারতো, যেখানে হয়েছে দরকার সুনামপুরের কারণে একটা এখন সুনামপুরের একটা ঐতিহ্যবাহী স্থাপনা হয়ে গেছে। আমরা চিলেরা সবাই জানি যে বিআইডিসি দোকানে একটা বিদ্যুৎ উপকেন্দ্র আছে। এটা একটা পর্যটন এলাকা হয়ে গেছে, অনেক মানুষ এটা দেখা যায়। তেমনইভাবে এরকম অত বড় না, ছোটো আকারে একটা বিদ্যুৎ স্টেশন হইল সুনামপুর। এই এলাকার বিদ্যুৎ ওখানে নিয়ন্ত্রণ করা হয়। আমরা হয়তো ভবিষ্যতে এই গ্রামটা হয়তো আরও দেখমু, অন্য গ্রামও দেখমু। এখানে আপনারা দেখছেন যে সুনামপুর এবং সুন্দরপুর একটা ব্রিজটা এখন খাস শেষ, ব্রিজটা অনেক বছর তনে চলাচল করে। এই ব্রিজের কারণে এখানে যে অবকাঠামোগত উন্নয়ন, যে এখানে মানুষের শ্রম ঘন্টা মানে প্রচুর একটা যে কোনো একটা স্থাপনা, বিশেষ করে কালভার্ট ব্রিজ দেশের জিডিপি ইনডাইরেক্ট কিন্তু অবদান রাখে। এই ব্রিজের কারণে বিশেষ করে বিয়ানীবাজার তনে বা কুশিয়ারা নদীর পূর্ব পার তনে যে সব সহজভাবে এই গোলাপ সিলেট দেখতে পাররা। আগে কুশিয়ারা নদী পার হওয়া লাগতো, একসময় কেন খাওয়া আছিল, এখন ফেরে কেন ফেরিয়ে এলো, এখন সেই এটা সেতু হয়ে গেছে। যে সুনামপুর সুন্দরপুর যে সেতুটা একটা এই এলাকার অনেক দীর্ঘদিনের দাবি আছিল। এটা বর্তমান এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবের মাধ্যমে এটা কাজ শেষ হয়েছে, বা ওনার সময়তনে এটার উনি এম্পাওয়ার পরতনে কাজ শুরু হয়েছে এবং তান সময়কালও এটা শেষ হয়েছে, তান দ্বারা এটা উদ্বোধন হয়েছে। এই এলাকা যে কুশিয়ার অববাহিকায় এটা কত অবদান রাখছে, যারা এই এলাকাত বসবাস করেন বা যারা এই প্রোগ্রাম দেখরা তারা অনেকেও জানেন যে এর অবদান অনেক বেশি। এই ব্রিজটা অনেক দৃষ্টিনন্দন। ঠিক ওপারে হইল গিয়ে একটা বিখ্যাত স্কুল আলেমদাদ উচ্চ বিদ্যালয়। দর্শক, আমরা ভবিষ্যতে এই আলেমদাদ উচ্চ বিদ্যালয়, সুনামপুর, সুন্দরপুর এইসব এলাকা দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যারা আপনার এলাকা দেখাইতে চান, আপনারা আমার যোগাযোগ করার চেষ্টা করবা। আপনারা আমার লোকে সরাসরি মারতে পারবা, অথবা টেক্সট নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারবা। আমরা আপনার কথা অনুযায়ী দেখার চেষ্টা করবো। দর্শক, আজকে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছে। এতক্ষণ যারা আমরা লগে আসলা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর ভবিষ্যতেও আমরা প্রোগ্রামটা আরও চালাইয়া যাইমু। আপনারা আমরা দোয়া করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।